আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ আগস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না বলেও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তন করেছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মামলা পরিচালনায় সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। আমরা একটা নতুন বিধান করেছি, সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই বিপ্লবের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই পদযাত্রা করবে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে দলের মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে, যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। ১৬ জুলাই শহীদ দিবস পালনের আহ্বান জানিয়ে মসজিদ মন্দির সহ সব উপাসনালয়ে জুলাইয়ের শহীদদের জন্য দোয়া করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছিল। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের ব্যর্থতা সামনে এনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ১ দফার ঘোষণার দিন ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণাও দেয় এনসিপি। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমত্যের স্বার্থে, এবং ৩১ ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমাবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে, একটা জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা ১ বছরের মধ্যেই আসলে করা উচিত। ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদী ও স্বৈরশাসন থেকে জাতির মুক্তি মিলেছে দাবি করে দিনটিকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি জানায় এনসিপি। নূর হোসেন,
এনটিভি নিউজ, ঢাকা। ঐক্যমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময় মতো জাতীয় সনদ তৈরিতেও। এমন তথ্য জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক পদে নিয়োগ কমিটির বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি তারা। বিএনপির দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন তারাই, আর সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে কি না ভেবে দেখবে বলে জানিয়েছে এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাননীয় সহসভাপতি রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটা সমর্থন করেন, যারা এটা সমর্থন করছেন না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলেছে। 3 দিন আলোচনার পরেও জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয়, তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকা উচিত না। রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও হতে পারে বলে আশঙ্কা জানায় এবি পার্টি। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামাতের। সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে। তো এই দিকটা কিভাবে মিনিমাইজ করা যায়, একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠনে এখনো আগের অবস্থানে বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে তারা। তবে মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলে অভিযোগ এনসিপির। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। আগামী 2 দিন পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেবার চক্রান্ত চলছে বলে মনে করে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এই ঘটনা সম্প্রীতি বিনষ্ট ও রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি। এদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটি গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হবার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি মহাসচিবের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের নানা দিকের পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জানতে চান
কানাডার হাই কমিশনার। পরে ব্রিফিংয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমির খসরু বলেন, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে, তবে তা হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে। কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু। মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করো, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং এইখানে না, আরও সারা দেশে অনেক রেপ হচ্ছে। এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে, আরও তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। বিগত সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে জঞ্জালের পাহাড়ে পরিণত করা হয়েছিল অভিযোগ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জেম, খাদেমরা বেতন পাবেন। জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শেষ হলো সুললিত কণ্ঠে আল্লাহ তাআলার মহান বাণী পবিত্র কুরআন তেলাওয়াতের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে 6টি ক্যাটাগরিতে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সনদ পান প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ। প্রশিক্ষণে ভালো ফলাফলের জন্য দেশের 8 বিভাগ থেকে 3 জন করে 24 জনকে দেওয়া হয় শ্রেষ্ঠ ইমামের বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার করে ইসলামী ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চায়, সংস্কার করে দিয়ে যেতে চায়। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা চূড়ান্ত করে সরকারি মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খাদেমদের পে স্কেলের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি মসজিদগুলোতেও সক্ষমতা অনুযায়ী বেতনের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাস করব। ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফ সম্পত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বিচারক বেঞ্চ কাজ শুরু করেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণের মাধ্যমে গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জানান বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, 2015 সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে, সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে 2 দিন পর 16টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয় তাকে। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি। ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পেতেই ট্রাইব্যুনালে গেছেন বাদীর পরিবার। এখন পর্যন্ত আমার বাদী এই মামলার কোনো সুরাহা পায় নাই। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে তিনি আবেদন করেছেন যে আমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবেদনটি গ্রহণ করে তিনি আজকে চিফ প্রসিকিউটর এই অপরাধ ট্রাইব্যুনাল বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ নিয়ে আমাদের চিঠি সম্বলিত পত্র নিয়ে, তার সমস্ত পেপার কাটিং নিয়ে, সমস্ত পেপার থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম। ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত, তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। টানা 9 দিন অভিযান চালিয়ে মাদক বিরোধী অভিযানের সময়
গোয়েন্দা পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল শুটার বাপ্পি ও 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি পিস্তল, 151 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা। আবির আহমেদের রিপোর্ট। 19 জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের গ্রেফতার করতে অভিযান চালানোর সময় ডিবিকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। এ সময় প্রাইভেট কার 9000 পিস ইয়াবাসহ 3 জনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশকে লক্ষ্য করে গুলি করা শুটার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বরিশাল, যশোর, ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মূল হোতা বাপ্পিকে যশোরের ঘোপের মোড় এলাকার একটি 2তলা বাড়ি থেকে 3 ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি অস্ত্র, বুলেট ও ইয়াবা। পুলিশের উপর গুলিবর্ষণকারী যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। দীর্ঘক্ষণ প্রায় 3 ঘণ্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাপ্পির সাথে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ডিবি। সে আমাদের কাছে কিছু নাম, কিছু ব্যক্তির পরিচয় এগুলো স্বীকার করেছে। তো আমরা তার প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও ইনক্লুসিভলি আরও কিছু কাজ করতে চাই। কাজ করার পরে আসলে এই রুটটা এবং অস্ত্রটা কোথা থেকে কিনে, গুলিগুলো কোথা থেকে আসে, এটা আমরা বের করতে চাই। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2010 সাল থেকে বাপ্পি মাদক ব্যবসা চালাচ্ছে। অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে বাপ্পির বিরুদ্ধে বলেও জানায় ডিবি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী 3 জুলাই। আজ প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত প্রথম কোনো শুনানি শুরু হওয়ায় আজকের দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। এক পর্যায়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামি পক্ষের করা অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের লজিস্টিক ইকোসিস্টেমকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে উদ্ভাবনী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, একই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রতিকূল প্রভাব মোকাবেলায় লজিস্টিক খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, দুর্নীতি কমানো এবং পণ্যের দ্রুত পরিবহনে জাতীয় একক প্ল্যাটফর্মগুলিকে সম্প্রসারিত এবং একীভূত করা উচিত। লজিস্টিক সেক্টর বিকাশের জন্য সড়ক, রেল, আকাশ, সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌপথ জুড়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।